কারফিউ জারির ঘটনায় উদ্বেগে নেপালের সাধারণ মানুষ। সেনা টহল ঘিরে বেড়েছে ভীতি। সমস্যা সমাধানে সরকারি উদ্যোগ যথেষ্ট না হলে বিক্ষোভ বাড়ার আশঙ্কা করছেন কাঠমান্ডুর ব্যবসায়ীরা। এদিকে গণমাধ্যম কর্মীরা বলছেন, এই আন্দোলনের নেতৃত্ব কাদের হাতে তা জানা না থাকায় উদ্বেগ আরও বাড়ছে। সরকার বিরোধী বিক্ষোভ সহিংসতায় উত্তাল নেপাল। দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে সোমবারের শান্তিপূর্ণ আন্দোলন এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়। পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা ঢুকে পড়ে পার্লামেন্টের সংরক্ষিত এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস, জলকামান ও গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। কারফিউ জারির পর আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণের মাঝে। মূলত সরকারের দুর্নীতির বিরুদ্ধে মানুষ রাস্তায় নামে, কিন্তু পুলিশ গুলি ও টিয়ার গ্যাস ছোড়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ধারণা করছে বিক্ষোভ আরো বাড়বে। সরকারের পদত্যাগ দাবিতে সরব ছাত্র জনতা। এমন বাস্তবতায় রাতে পদত্যাগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। নেপাল টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর বলেন, বিক্ষোভের নেতৃত্বে কারা রয়েছেন তা জানা যাচ্ছে না। এটি উদ্বেগ আরও বাড়িয়েছে। কে এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে তা এখনো স্পষ্ট নয়। তবে ফেসবুক, টিকটক ব্যবহারকারীরা একত্রিত হয়ে দুর্নীতি ও সরকারের ব্যর্থতার অভিযোগ তুলেছে। তাদের দাবি, করের টাকায় দেশের উন্নয়ন না করে নেতারা বিলাসবহুল জীবনযাপন করছেন। রাস্তায় সেনা মোতায়েন হওয়ায় আতঙ্ক বেড়েছে। সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বার্তা না আসায় অনিশ্চয়তা আরও বাড়ছে। কারফিউ জারির ফলে জনজীবনে নেমে আসে অনিশ্চয়তা। সেনা ও নিরাপত্তা বাহিনীর টহলে ভীত সাধারণ মানুষ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আলোচনা করতে নেপাল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নেপালি নাগরিক অমিত শর্মা, এবং রাজধানীর ধানমন্ডি থেকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি এবং সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ডক্টর সাবের আহমেদ চৌধুরী। শুরুতেই চলে যাচ্ছি নেপালের নাগরিক অমিত শর্মার কাছে। মিস্টার অমিত শর্মা, ওয়েলকাম টু Independent News, and thank you for joining us. First of all, I would like to ask you that why did such a small issue turn into such a massive uprising? Yeah, because it was just not just a small issue. People were already frustrated due to corruption, unemployment, and this was the way the younger generations came to streets to protest. Yeah, actually, I wanted to know that could the government be overthrown in the face of intense protest? What do you think about it? It's not sure if the government will be overthrown. Yeah, it's not sure if the government, will be overthrown following today's situation. But certainly there are some matters of concern, like the casualty of 19 as of now, people in one single day of protest, mainly due to government using, force against the demonstrators. And if the government doesn't act soon to address the young people's concern, its position can weaken for sure. Please be with us. I'll be coming back to you. এখন ডক্টর সাবির আহমেদ চৌধুরীর কাছে চলে যেতে চাই এবং আপনার কাছে জানতে চাইবো যে হঠাৎ করে আসলে নেপাল এতটা উত্তাল কেন হয়ে উঠলো, এবং সরকার কি শান্তিপূর্ণভাবে পুরো বিষয়টাকে সামাল দিতে পারতো বলে মনে করেন কিনা? ধন্যবাদ। আসলে বিষয়টা হচ্ছে, নেপালে প্রধানমন্ত্রী কেপি শর্মা উনি দায়িত্ব গ্রহণের পর থেকে প্রচুর প্রমিস উনি করেছিলেন নির্বাচনের সময়, এবং দেখা গেছে যে এই প্রমিস গুলোর অনেকগুলোই সেভাবে ফুলফিল করা যায়নি। এবং তার শাসন আমলে অন্যান্য সমস্যাগুলোর সাথে বিশেষ করে একটা ফ্রাস্ট্রেশন যুক্ত হয়েছে, যেটা অমিত শর্মা তার বক্তব্যে বলার চেষ্টা করেছেন, যে আনএমপ্লয়মেন্ট বিষয়গুলো উনি বলেছেন, আর সবার যে কারাপশনকে ঘিরে একটা ফ্রাস্ট্রেশন ছিল, এগুলো একটা দানা বাঁধছিল বহুদিন ধরে। পরবর্তীতে আমরা যখন দেখলাম যে বৃহস্পতিবার আদালতের নির্দেশে এই সোশ্যাল মিডিয়া গুলোর উপর একটা বার আসে এবং মাত্র 1 সপ্তাহ সময় দেওয়া হয়, যে এই 1 সপ্তাহের মধ্যে সোশ্যাল মিডিয়া যেগুলো কাজ করছে নেপালে সেগুলো রেজিস্ট্রেশন করতে হবে। সেই ক্ষেত্র থেকে সরকার যেই কাজটা করে, সেখানে মাত্র 5টা সোশ্যাল মিডিয়াকে অ্যাক্টিভ রেখে জনপ্রিয় যে মিডিয়াগুলো রয়েছে, সেখানে ফেসবুক, তারপরে আপনার এক্স থেকে শুরু করে ইউটিউব এবং রেডিট, ইনস্টাগ্রাম, প্রায় সবগুলো
সোশ্যাল মিডিয়া এগুলো বন্ধ করে দেন। এটা নেপালের জনগণের যে ইম্প্যাক্টটা সরাসরি পড়ে, কারণ আমরা জানি যে এগুলো এখন মূল যোগাযোগের মাধ্যম, সেটা তরুণ প্রজন্ম বলি বা যে কোনো জনগোষ্ঠীর জন্য, এবং দেশের বাইরেও নেপালে যারা বসবাস করে তাদের সাথেও এটা একটা যোগাযোগের মাধ্যম। ফলে এটার একটা সরাসরি ইম্প্যাক্ট কিন্তু নেপালে পড়ে, এবং অনেকদিন ধরেই এখানে এক ধরনের যে ফ্রাস্ট্রেশন যেটা বলা হচ্ছিল যে সেটা কাজ করছিল। ফলশ্রুতিতে তরুণ যে প্রজন্ম রয়েছে, যেটা মূলত জেন জি বলা হয়, সেই তারা কিন্তু রাস্তায় নেমে আসে, এবং আমরা দেখতে পাই যে আজকে সকাল থেকে তারা জমায়েত হচ্ছিল, বিশেষ করে কাঠমান্ডুতে, এবং বিভিন্ন অনলাইনের মাধ্যমে তারা যুক্ত হচ্ছিল। এই যুক্ততার মাধ্যমে তারা কিন্তু একটা পর্যায়ে পার্লামেন্টের ভেতরেও ঢোকার চেষ্টা করে। আমরা দেখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেক্ষেত্রে একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে সব দেশেই তরুণদের আন্দোলন কি আসলে অনেকটা একই রকম? এখানে আসলে তরুণরা একটা বিশেষ বয়স এবং শ্রেণীর প্রতিনিধিত্ব করে। আবার এই সোশ্যাল মিডিয়া বলি বা এই অনলাইন ইন্টারনেটের যুগে কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড তরুণরা কানেক্টেড। তারা খুব ভালোভাবেই অবগত যে বিশ্বের কোথায় কি হচ্ছে, এবং এটা একটা গ্লোবাল ইম্প্যাক্ট পড়ে যে এই ধরনের যখন তারা দেখে যে তার কাছাকাছি কোনো দেশে বা তার মতোই কোনো একটা দেশে এই ধরনের আন্দোলন হয়েছে এবং সেই জায়গায় সাকসেসেরও কিছু ঘটনা থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু তরুণরা এই ক্ষেত্রে তাদের সাইকোলজিক্যাল যে জায়গাগুলো রয়েছে, কানেক্টিভিটির জায়গাগুলো রয়েছে, তারা কিন্তু এই পথগুলোই বেছে নেয়। এবং আমরা জানি যে তরুণরা বিভিন্ন ভাবে, আমাদের দেশেও যে পরিস্থিতি, সাউথ এশিয়ার অন্যান্য দেশেও কিন্তু কম বেশি সেই একই পরিস্থিতি বিরাজ করে। তাদের যে আইডেন্টিটি ক্রাইসিসের কিছু বিষয় থাকে, এছাড়াও তারা যে বিভিন্ন ভাবে একটা জেনারেশন গ্যাপ থেকে শুরু করে তারা কিন্তু এই ধরনের যে করাপশন বলি বা দেশের যে অনিয়মের বিরুদ্ধে, আমাদের দেশেও যেটা আমরা দেখেছি বারবার কিন্তু তারা সেখানে সম্মুখ সারিতে আসে, এবং এটা খুব স্বাভাবিক ভাবেই তারা খুব সাহসী একটা গ্রুপ। তাই যেই কারণে যেটা দেখা গেছে যে কেপি শর্মার অ্যাডমিনিস্ট্রেশনের এই সিচুয়েশনে কিন্তু তাদের হোম মিনিস্টার যে রমেশ লেখক উনি কিন্তু রিজাইন করেছে। জি, এই প্রসঙ্গে আমি আবারও আপনার কাছে ফিরবো। আমি একটু অমিত শর্মার কাছে যেতে চাই। অমিত শর্মা, কামিং ব্যাক টু ইউ again. As we know, Home Minister Ramesh Lekhak already resigned, and 19 people have been killed already. Can the situation be controlled by imposing a curfew? Yeah, curfew is mainly to calm the situation as it went out of control during the day. And with people dying on the streets and with no official statement from the government side, so people's anger is likely to fuel. Yeah, I wanted to know actually, Generation Z, Gen Z actually, they are the main protesters here. So what do you think that Generation Z is overly dependent on social media? Yes, like in all younger generations, youth here in Nepal rely heavily on social medias. But in regard to today's demonstration, it's very unclear who called for it. It's perhaps the social media and networking that they came together to protest. Initially, it was against corrupt politicians and their families, sons and daughters who are living a lavish lifestyle, while the rest of the country people continue to struggle with unemployment, heavy taxes, and others. So later, when the police intervened in the situation, turned to unrest. Yeah, thank you. Please be with us. We'll be back to you. Dr. Sabir Ahmed Choudhury কাছে আরো একবার যাব। আপনার কাছে জানতে চাইবো যে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়লো বিক্ষুব্ধরা, কারফিউ উপেক্ষা করে আসলে সরকার কি উৎখাতের পথে বলে মনে করছেন? এটা আসলে চট করে এই মুহূর্তে বলাটা মুশকিল, কিন্তু যেই পথে যাচ্ছে এটা কিন্তু খুব সহজেই থামবে না। হ্যাঁ, এই ঘটনাটা আমরা আগামীকাল থেকে আবার দেখবো যে বিভিন্ন ভাবে কিন্তু তারা দানা বাঁধবে এবং তারা কিন্তু চেষ্টা করবে যে আবার সংগঠিত হওয়ার। তা এই সংগঠিত শক্তিটা কিন্তু কালকেও তারা বিভিন্ন ভাবে চেষ্টা করবে, এবং এই যে আজকে যে 19 জন মারা গেল এটা কিন্তু স্কুলিং এর মতো কাজ করবে। তাই এই যখন সিচুয়েশন, সরকার পতন বিভিন্ন দেশে তো সাকসেসফুলি তারা দেখেছে,
এবং এই ইয়াং জেনারেশনের সাথে সাথে কিন্তু কালকে অন্যান্য গ্রুপ, অন্যান্য এজ গ্রুপ, অন্যান্য শ্রেণী পেশার মানুষও কিন্তু আস্তে আস্তে জড়ো হবে। ফলশ্রুতিতে এটা খুব ভালো একটা দিকে যাবে বলে মনে হচ্ছে না, এবং যদি এই রকম কয়েকদিন চলতে থাকে সরকার পতনও হতে পারে। জানতে চাইবো যে জেন জির কথা আমরা বলছিলাম, আপনার কাছে কি মনে হয় যে সোশ্যাল মিডিয়ার উপর কি অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে জেন জি? এটা আসলে সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্সির বিষয়টা মূল না, এখানে এমনি তাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করছিল সারা দেশব্যাপী। তা এটা যে কোনো একটা আদলে কিন্তু স্পুলিং, এটা যেমন আমাদের দেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যেমন হয়েছে, সেখানেও কোনো না কোনো ভাবে কিন্তু এই ধরনের একটা দ্বন্দ্বমূলক সিচুয়েশন কিন্তু ঘটতো। তা এখানে ওইটা হচ্ছে একটা মাধ্যম মাত্র, যেটা স্ফুলিঙ্গটাকে দাবানলের মতো ছড়িয়ে দিয়েছে। ডিপেন্ডেন্সি রয়েছে, কিন্তু আপনি তো ফ্রিডম অফ এক্সপ্রেশনের যে জায়গাটা, এটাকে চট করে এইভাবে তো আপনি বন্ধ করতে পারেন না। এবং এই সাথে কেন তারা মানে এই ধরনের একটা কুইক পলিসি কেনই বা নিল এবং এত দ্রুত ইমপ্লিমেন্টেশনে গেল, যেখানে সারা দেশের মানুষ এইভাবে অভ্যস্ত ছিল। ফলে এখানে পলিসি ডিসিশনেরও একটা ঘাটতি রয়েছে, এবং তারা আসলে মূলত যেই সিটিজেনদের যে পালসটা সেটা বুঝতে কিন্তু সম্পূর্ণভাবে এখানে সরকার ব্যর্থ হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। Coming back to you, Amit Sharma, again, I want to ask you that what's the current condition of capital city of Nepal right now? Right now, it's already 10 p.m. So situation is a bit in control now. So I don't know about tomorrow. So what will happen? So tomorrow is the probably tomorrow will be the big protest will start again tomorrow. Thank you very much for joining us. ধন্যবাদ ডক্টর সাবির আহমেদ। Thank you very much. Pleasure. Thank you.